অবশ্যই। একটু বসুন, ঠান্ডা হন, ঠান্ডা হয়ে তারপর বলুন। ইরা বসল না, দাঁড়িয়ে রইল। তার চোখ মুখ যতটা কঠিন ছিল তার চেয়েও কঠিন হয়ে গেল। কথাটা হচ্ছে, বাদলের বাড়িতে যে কাজের বউ আছে তার একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, লুৎফা নাম। সে নাকি আপনাকে বলেছিল তার মেয়েকে খুঁজে দিতে। হ্যাঁ বলেছিল, এখনও খোঁজা শুরু করিনি। আসলে ভুলেই গিয়েছিলাম, আপনি বলায় মনে পড়ল। আপনাকে খুঁজতে হবে না, মেয়ে পাওয়া গেছে। বাঁচা গেল। 30 লক্ষ লোকের মাঝখান থেকে লুৎফাকে খুঁজে পাওয়া সমস্যা হতো। আপনাকে সে যেদিন বলল সেদিন দুপুরেই মেয়ে উপস্থিত। ব্যাপারটা যে পুরো কাকতালীয় তাতে কি আপনার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনি নিশ্চয়ই দাবি করবেন না যে আপনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে মেয়েকে নিয়ে এসেছেন। পাগল হয়েছেন? বুয়ার ধারণা আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে কাজটা করা হয়েছে। বাদলেরও তাই ধারণা। কার কী ধারণা তাতে কি যায় আসে, মেয়েটাকে পাওয়া গেছে এটাই বড় কথা। ইরা কঠিন গলায় বলল, কে কি ভাবছে তাতে অনেক কিছুই আসে যায়। এভাবেই সমাজে বুজরুকি তৈরি হয়। আপনার মতো মানুষরাই সোসাইটির ইকুইলিব্রিয়াম নষ্ট করেন। বাদলের মাথা তো আপনি আগেই খারাপ করেছিলেন, এখন বুয়ার মাথাও খারাপ করলেন। তাই নাকি? হ্যাঁ তাই। বাদলের মাথা যে আপনি কী পরিমাণ খারাপ করেছেন সেটা কি আপনি জানেন? না, জানি না। 2-1 দিনের ভেতর একবার এসে দেখে যান। ব্রাইট একটা ছেলে, বাবা মার কত আশা ছেলেটাকে নিয়ে। আপনি তাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছেন। ফালতু বুজরুকি, উদ্ভট উদ্ভট কথা, মহাপুরুষ মহাপুরুষ খেলা। রাত দুপুরে রাস্তায় হাঁটলেই কি মানুষ মহাপুরুষ হয়ে যায়? ইরার আগে কাঁপছে। মেয়েটা এতটা রেগেছে কেন বুঝতে পারছি না। এত রাগার তো কিছু নেই, আমার বুজরুকিতে তার কি যায় আসে। আমি এখন যাব। চাটা কিছু খাবেন না? না, আপনি দয়া করে বাদলকে একটু দেখে যাবেন। ওর অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্যে আসলে আপনার শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি। এরা গটগট করে বের হয়ে গেল। মেয়েটা বেশ সুন্দর, রেগে যাওয়ায় আরও সুন্দর লাগছে। যে রাগের সঙ্গে ঘৃণা মেশানো থাকে সেই রাগের সময় মেয়েদের সুন্দর দেখায় না। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। এরা কি সামান্য ভালোবাসা আমার জন্য বোধ করা শুরু করেছে? এটা আশঙ্কার কথা। ভালোবাসা বটগাছের মতো, ক্ষুদ্র বীজ থেকে শুরু হয়, তারপর হঠাৎ একদিন ডালাপালা মেলে দেয়, ঝুড়ি নামিয়ে দেয়। ইরার ব্যাপারে সাবধান হতে হবে। বাদলের বাড়িতে ভুলেও যাওয়া যাবে না। ইরা মেসের ঠিকানা বের করে চলে এসেছে কিভাবে সেটাও একটা রহস্য। ঠিকানা তার জানার কথা না, ওই বাড়ির কেউই জানে না। রাতে খেতে গিয়ে শুনি বদরুল সাহেব আমার খাওয়া খেয়ে চলে গেছেন। মেসের বাবুর্চি খুবই বিরক্তি প্রকাশ করলেন। রোজ এই কাম করে, আপনার খাওয়ান খায়। ঠিকই করেন, আমি তাকে বলে দিয়েছি এখন থেকে তিনিই খাবেন। আপনি খাইবেন না? আমি কয়েকদিন বাইরে খাবো। ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর আলাদা আনন্দ আছে। সে আনন্দ পাওয়ার উপায় হচ্ছে পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যাওয়া। পেট ভর্তি পানির কারণেই হোক কিংবা অন্য কারণেই হোক নেশার মতো হয়, ঝিমুনি আসে। ক্ষুধার্ত অবস্থায় ঘুমের সময়ের স্বপ্নগুলি হয় অন্যরকম। তবে আজ তা হবে না। রাতে না খেলেও দিনে খেয়েছি। ক্ষুধার্ত ঘুমের স্বরূপ বুঝতে হলে সারাদিন অভুক্ত থাকার পর পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যেতে হয়। নেশার ভাবটা হয় তখন। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে দরজায় মৃদু টোকা পড়ল। বদরুল সাহেব মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি উঠে দরজা খুললাম। বদরুল সাহেব লজ্জিত মুখে দাঁড়িয়ে আছেন। তার হাতে 1 ঠোঙা মুড়ি, খানিকটা গুড়। আমি বললাম, ব্যাপার কি বলুন তো? শুনলাম আপনি খেতে গিয়েছিলেন, এদিকে আমি ভেবেছি আপনি আসবেন না। ও এই ব্যাপার? খুব লজ্জায় পড়েছি হিমু ভাই, আপনার জন্য মুড়ি এনেছি। ভালো করেছেন, আজ রাতটা উপোস দেবো বলে ঠিক করেছি। মাঝে মাঝে আমি উপোস দিই। আপনি গুড় মুড়ি খান, আমি মুড়ি খাওয়ার শব্দ শুনি। কিছু খাবেন না হিমু ভাই? না। তারপর ওই দিন কী হলো বলুন? পুলিশরা যত্ন করে খেয়েছিল?
যত্ন বলে যত্ন। এক হোটেলে নিয়ে গেছে, পোলাও, খাসির রেজালা, হাঁসের মাংস, সবশেষে দই মিষ্টি। এলাহি ব্যাপার। খুবই যত্ন করেছে। হাঁসের মাংসটা অসাধারণ হয়েছিল। এত ভালো হাঁসের মাংস আমি আমার জীবনে খাইনি। বেশি করে রসুন দিয়ে ভুনা ভুনা করেছে। এই সময়ের হাঁসের মাংসের স্বাদ হয় না। হাঁসের মাংস শীতের সময় খেতে হয়, তখন নতুন ধান ওঠে। ধান খেয়ে হাঁসের গায়ে চর্বি হয়। আপনার ভাবিও খুব ভালো হাঁস রাঁধতে পারে, নতুন আলু দিয়ে রাঁধে। আপনাকে একবার নিয়ে যাব, আপনার ভাবির হাতের হাঁস খেয়ে আসবেন। কবে নিয়ে যাবেন? এই শীতেই নিয়ে যাব। আপনার ভাবিকে চিঠিতে আপনার কথা প্রায়ই লিখি তো, তারও খুব শখ আপনাকে দেখার। একবার আপনার অসুখ হলো, আপনার ভাবিকে বলেছিলাম দোয়া করতে। সে খুব চিন্তিত হয়েছিল। কোরআন খতম দিয়ে বসে আছে। এই মানুষ তো অল্পতেই অস্থির হয়। আপনার চাকরির কী হলো? শনিবারে হওয়ার কথা ছিল না, গিয়েছিলেন? বদরুল সাহেব চুপ করে রইলেন। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, জাননি? জি, গিয়েছিলাম। ইয়াকুব ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল? হ্যাঁ, সে তো একটা কাজ নিয়ে থাকে না, অসংখ্য কাজ করতে হয়। তার পিএ সেই ফাইল দেয়নি, কাজেই ভুলে গেছে। এখন কি ফাইল দিয়েছে? এখন তো দেবেই। পিএকে ডেকে খুব ধমকাধমকি করলো, আমার সামনেই করলো। বেচারার জন্য মায়া লাগছিল। সে তো আর শত্রুতা করে আমার ফাইল আটকে রাখেনি, ভুলে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়। ইয়াকুব সাহেব এখন কি বলছেন? কবে নাগাদ হবে? তারিখ টারিখ বলেনি। আরেকটা বায়োডাটা জমা দিতে বলেছে। দিয়েছেন? হুম। এবার কি ফাইলের উপর আর্জেন্ট লিখে দিয়েছেন? হুম। আবার কবে খোঁজ নিতে বলেছেন? বলেছে বারবার এসে খোঁজ নেওয়ার দরকার নেই, ওপেনিং হলেই চিঠি চলে আসবে। সেই চিঠি কবে নাগাদ আসবে তা কি বলেছেন? খুব তাড়াতাড়ি আসবে। আমি আমার অবস্থার কথাটা বুঝিয়েছি। চক্ষু লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম যে অন্যের খাবার খেয়ে বেঁচে আছি। শুনে সে খুবই মন খারাপ করলো। বুঝলেন কি করে যে সে মন খারাপ করেছে? মুখে কিছু বলেছে? কিছু বলেনি, চেহারা দেখে বুঝেছি। আমার কি মনে হয় জানেন বদরুল সাহেব, আপনার অন্যান্য জায়গাতেও চাকরির চেষ্টা করা উচিত। ইয়াকুব সাহেবের উপর আমার তেমন ভরসা হচ্ছে না। ভরসা না হওয়ার কিছু নেই হিমু ভাই, স্কুল জীবনের বন্ধু। আমার সমস্যা সবটাই জানে। আমার ধারণা এক সপ্তাহের মধ্যেই চিঠি পাবো। যদি না পান, না পেলে অফিসে গিয়ে দেখা করব। বারবার যেতেও লজ্জা লাগে। নানান কাজে নিয়ে থাকে, কাজে ডিস্টার্ব হয়। ঘর অন্ধকার, কচকচ শব্দ হচ্ছে। বদরুল সাহেব মুড়ি খাচ্ছেন। হিমু ভাই। জি? ফ্রেশ মুড়ি খেয়ে দেখবেন? আপনি খান। মুড়ির আসল স্বাদও পাওয়া যায় শীতকালে। আপনার ভাবি আবার মুড়ি দিয়ে মোয়া বানাতে পারে। কী জিনিস তা না খেলে বুঝবেন না। একবার খেয়ে আসবো। অবশ্যই খেয়ে আসবেন। বদরুল সাহেব। জি? আমি কিছুদিন অন্য জায়গায় গিয়ে থাকবো। কেউ আমার খোঁজে এলে বলে দেবেন মেস ছেড়ে দিয়েছি। মিথ্যা কথা বলতে পারেন তো? আপনি বললে মিথ্যা বলবো? আপনার জন্য করবো না এমন কাজ নাই। শুধু মানুষ খুনটা করবো না। মানুষ খুন করতে হবে না, শুধু একটা মিথ্যা বলবেন। ইরা নামের একটা মেয়ে আমার খোঁজে আসতে পারে। তাকে বলবেন আমি সুন্দরবনে চলে গেছি, মাসখানেক থাকবো। তবে রূপা এলে আমি কোথায় আছি সেই ঠিকানা দিয়ে দিবেন। ঠিকানাটা কি? আমার এক দুঃসম্পর্কের খালা আছে, রেশমা। গুলশানে থাকে, গুলশান 2 নম্বর। বাড়ির নাম গনি প্যালেস। ওই প্যালেসে সপ্তাহখানেক লুকিয়ে থাকবো। না থাক, ওকেও সুন্দরবনের কথাই বলবেন। গুলশান এলাকায় সবচেয়ে বড়, সবচেয়ে কুৎসিত বাড়িটা রেশমা খালার। খালু সাহেব গনি মিয়ার সিক্স সেন্স ছিল অকল্পনীয়। তিনি সস্তা গন্ডার সময়ে গুলশানে 2 বিঘা জমি কিনে ফেলে রেখেছিলেন। তার বেকুবের উদাহরণ হিসেবে তখন এই ঘটনার উল্লেখ করা হতো। যার সঙ্গে দেখা হতো রেশমা খালা বলতেন, বেকুবটা কাণ্ড শুনেছ, জঙ্গল কিনে বসে আছে। খালু সাহেবের চেহারা বেকুবের মতোই ছিল। অন্যের কথা শোনার সময় আপনা আপনি মুখ হা হয়ে যেত। ব্যবসার বিষয়ে যেসব কথা বলতেন সবই হাস্যকর বলে মনে হতো। যে বছর দেশে পেঁয়াজের প্রচুর ফলন হলো, পেঁয়াজের দাম পড়ে গেল, সে বছরই তিনি পেঁয়াজের ব্যবসায় চলে এলেন।
ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য এলসি খুললেন। অন্য ব্যবসায়ীরা হাসলো, হাসারই কথা। রেশমা খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তুমি কি নাকি বেকুবের মতো পেঁয়াজের ব্যবসায় নামছো? যতদিন যাচ্ছে তোমার বুদ্ধি ততই চলে যাচ্ছে। আগে মাঝে মধ্যে হা করে থাকতে, এখন দেখি সারাক্ষণই হা করে থাকো। পেঁয়াজের ব্যবসার এই বুদ্ধি তোমাকে কে দিল? কেউ দেয় নাই, নিজেরই বুদ্ধি। পেঁয়াজের ফলন খুব বেশি হয়েছে তো চাষি ভালো দাম পায় নাই। এই জন্য আগামী বছর পেঁয়াজের চাষ হবে কম, পেঁয়াজের দাম হবে আকাশ ছোঁয়া। তোমার মাথা, দেখো না কি হয়। গনি সাহেব যা বললেন তাই হলো। পরের বছর পেঁয়াজ দেশে প্রায় হলোই না। রেশমা খালা হতভম্ব। তিনি বলে বেড়াতে লাগলেন, বেকুব মানুষ তো, বেকুব মানুষের উপর আল্লাহর রহমত থাকে। যে ব্যবসায়ী করে দু হাতে টাকা আনে, টাকা ব্যাংকে রাখার জায়গা নেই, এমন অবস্থা। রেশমা খালার আফসোসের সীমা নেই। বেকুব স্বামী টাকা রোজগার করাই শিখেছে, খরচ করা শেখেনি। তিনি আফসোসের সঙ্গে বললেন, টাকা খরচ করতে হলে তো বুদ্ধি লাগে। বুদ্ধি কোথায় যে খরচ করবে, খালি জমাবে। গনি সাহেব মাছ গোস্ত একসঙ্গে খান না। ছোটবেলায় তার মা বলেছিলেন, মাছ গোস্ত একসঙ্গে খেলে পেটের গণ্ডগোল হয়। সেটাই মাথায় রয়ে গেছে। গাড়িতে চড়তে পারেন না, বেবি ট্যাক্সিতেও না। পেট্রোলের গন্ধ সহ্য হয় না, বমি হয়ে যায়। লোকজনের গাড়ি থাকে, গনি সাহেবের আছে রিক্সা। সেই রিক্সার সামনে পেছনে ইংরেজিতে লেখা প্রাইভেট। সেই রিক্সায় কোথাও যেতে হলে রেশমা খালার মাথা কাটা যায়। সাধারণ রিক্সায় চড়া যায়, কিন্তু প্রাইভেট লেখা রিক্সায় কি চড়া যায়? লোকজন কেমন কেমন চোখে তাকায়। শেষ পর্যন্ত অবশ্য রেশমা খালা গাড়ি কিনলেন। খালু সাহেব নাকে অডিকলন ভেজানো রুমাল চাপা দিয়ে কয়েকবার সেই গাড়িতে চড়লেনও, তারপর আবার ফিরে গেলেন প্রাইভেট রিক্সায়। তাতে তার ব্যবসা বাণিজ্যের কোনো অসুবিধা হলো না। ব্যবসা বাণিজ্য হু হু করে বাড়তে লাগলো। কাপড়ের কল দিলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলেন। রেশমা খালা শুধু আফসোস, খালি টাকা আর টাকা, কী হবে টাকা দিয়ে? একবার দেশের বাইরে যেতে পারলাম না। এমন এক বেকুব লোকের হাতে পড়েছি, আকাশে প্লেন দেখলে তার বুক ধরফর করে। এই লোককে নিয়ে জীবনে কোনো দিন কি বাইরে যেতে পারবো? কোনো দিন পারবো না। লোকে ঈদের শপিং করতে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আর আমি কোটিপতির বউ, আমি যাই গাউসিয়ায়। খালু সাহেবের মৃত্যুর পর অবস্থার পরিবর্তন হয়েছে। পরিবর্তন যে কী পরিমাণ হয়েছে সেটা তার বাড়িতে ঢুকে দেখলাম। পুরানো বাড়ি ভেঙে কী হুলস্থুল করা হয়েছে। মার্বেল পাথরের সিঁড়ি, ময়লা জুতা পায়ে সেই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে। ঘরে ঘরে ঝাড়বাতি। ড্রয়িং রুমে ঢুকে আমি হতভম্ব হয়ে বললাম, সর্বনাশ। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, বাড়ির রিনোভেশনের পরে তুই আর আসিসনি তাই না? না, তুমি তো ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছ। আর্কিটেক্টটা ভালো পেয়েছিলাম, টাকা অনেক নিয়েছে। বেটা কাজ জানে, টাকা তো নেবেই। ভেতরের সব কাজ দিয়েছি ইন্টারনাল ডিজাইনারকে, আমেরিকা থেকে পাশ করা ডিজাইনার। ফার্নিচার টার্নিচার সব তারই ডিজাইন। দেয়ালে যে পেন্টিংগুলি দেখছিস, সেগুলিও কোনটা কোথায় বসবে সেই ঠিক করে দিয়েছে। এই বাড়িতে তো খালা আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব। এখনই শ্বাসকষ্ট হচ্ছে। রেশমা খালা আনন্দিত গলায় বললেন, তোর ঘর দেখিয়ে দিই। ঘর দেখলে তুই আর যেতে চাইবি না। গেস্ট রুম আছে 2টা, তোর যেটা পছন্দ সেটাতে থাকবি। একটায় ভিক্টোরিয়ান ফার্নিচার, অন্যটায় মডার্ন। তোর কোন ধরনের ফার্নিচার পছন্দ? 2টা ঘরই দেখ, যেটা ভালো লাগে। 2টাতেই অ্যাটাচড বাথ, 2টাতেই এসি। এত বড় একটা বাড়িতে একা থাকো? একা তো থাকতেই হবে, উপায় কি? গোষ্ঠীর আত্মীয় স্বজন এনে ঢোকাবো? শেষে ঘুমের মধ্যে মেরে রেখে যাবে। সবাই আছে টাকা ধান্দায়। মানুষ দেখলেই আমার ভয় লাগে। আমাকে ভয় লাগছে না? না, তোকে ভয় লাগছে না। তোকে ভয় লাগবে কেন? শোন, কোন বেলা কী খেতে চাস বাবুর্চিকে বলবি, রেঁধে দেবে। 2জন বাবুর্চি আছে, ইংলিশ ফুডের জন্য একজন, বাঙালি ফুডের জন্য একজন। চাইনিজ ফুড কে রাঁধে? ইংলিশ বাবুর্চিই রাঁধে। ও চাইনিজ ফুডের কোর্সও করেছে। রাতে কী খাবি, চাইনিজ? তুমি যা খাও তাই খাবো। তোর যখন চাইনিজ ইচ্ছা হয়েছে তখন চাইনিজই খাবো। দাঁড়া, বাবুর্চিকে বলে দিই। এই বাড়ির মজা কি জানিস? কথা বলার জন্যে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হবে না। ইন্টারকম আছে, বোতাম টিপলেই হলো। আয়, তোকে ইন্টারকম ব্যবহার করা শিখিয়ে দিই। ইন্টারকম ব্যবহার করা শিখলাম, বাথরুমে গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করা শিখলাম, এসি চালানো শিখলাম, রিমোট কন্ট্রোল এসি। বিছানায় শুয়েও বোতাম টিপে এসি অন করা যায়। ঘর আপনা আপনি ঠান্ডা গরম হয়।
তোর গান বাজানোর শখ আছে? একটা মিউজিক রুম রয়েছে, ক্যাসেট ডেক, সিডি প্লেয়ার সবই আছে। আর কি আছে? প্রেয়ার রুম আছে। সেটা কি? প্রার্থনা ঘর, নামাজ পড়তে ইচ্ছা হলে নামাজ পড়বি। দেখবি? দেখতে হলে অজু করে ফেল। অজু ছাড়া নামাজ ঘরে ঢোকা নিষেধ। নামাজ ঘরে কি আছে? জায়নামাজ, টুপি? আরে না, জায়নামাজের দরকার নেই। মেঝে সবুজ মার্বেলের। রোজ একবার সাধারণ পানি দিয়ে মোছা হয়, তারপর গোলাপ জল মেশানো পানি দিয়ে মোছা হয়। চারিদিকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ফ্রেমে বাঁধিয়ে রেখেছি। ইসলামিক ডিজাইন। এই ডিজাইন আবার অন্য একজনকে দিয়ে করিয়েছি। নামাজ পড়ছো? শুরু করবো। ছোটোবেলায় কোরআন শরীফ পড়া শিখেছিলাম, তারপর ভুলে গেছি। কথায় বলে না, অনভ্যাসে বিদ্যানাশ, ওই হয়েছে। একজন মৌলানা রেখে কোরআন শরীফ পড়া শিখে তারপর নামাজ ধরবো। হায়, নামাজ করে দেখে যা। বাংলাদেশে এই জিনিস আর কারো ঘরে নেই। এখন আবার অনেকেই আমার ডিজাইন নকল করছে, প্রেয়ার রুম বানাচ্ছে। নকলবাজের দেশ, ভালো কিছু করলেই নকল করে ফেলে। তোমার বাড়িতে বার নেই খেলা? আছে, থাকবে না কেন? বার ছাড়া কোনো মডার্ন ডিজাইন হয়? ছাদে চিলে কোঠায় বার। তোর আবার ওইসব বদভ্যাস আছে নাকি? থাকলে ভুলে যা। আমার বাড়িতে বেলের লাপনা চলবে না। যা অজু করে আয়, তোকে নামাজ ঘর দেখিয়ে আনি। অজু করে নামাজ ঘর দেখতে গেলাম। খালা মুগ্ধ গলায় বললেন, ঘরে কোনো বাল্ব বা টিউবলাইট দেখছিস? না তো। তারপরে ঘর আলো হয়েছে না? হ্যাঁ। এর নাম কনসিল্ড লাইটিং। বাঁ দিকের দেয়ালে দেখ একটা সুইচ, টিপে দে। টিপলে কি হবে? টিপে দেখ না, বিসমিল্লাহ বলে টিপবি। আমি বিসমিল্লাহ বলে সুইচ টিপে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি। আমার ধারণা সুইচ টেপা মাত্র নামাজ ঘর পূর্বই পশ্চিম দিকে ঘুরবে। তা হলো না। যা হলো সেটাও কম বিস্ময়কর না। কোরআন তেলাওয়াত হতে লাগলো। রেশমা খালা বললেন, পুরো কোরআন শরীফ রেকর্ড করা হয়েছে, একবার বোতাম টিপে দিলে অটোমেটিক কোরআন খতম হয়ে যায়। সেই কোরআন খতমের সোয়াব তো তুমি পাও না, সোয়াব পায় তোমার ক্যাসেট রেকর্ডার। এই ক্যাসেট রেকর্ডারের বেহেশতে যাওয়ার খুবই উচ্চ সম্ভাবনা দেখা যাচ্ছে। খবরদার, নামাজ ঘরে কোনো ঠাট্টা ফাজলামি করবি না। নামাজ ঘরে কোরআন পাঠ চলতে লাগলো। খালা আমাকে ছাদের চিলা কোঠায় বার দেখাতে নিয়ে গেলেন। শ্বেত পাথরের কাউন্টার টেবিল, পেছনে আলমিরা ভর্তি নানা আকারের এবং নানা রঙের বোতল চিকমিক করছে। কালেকশন কেমন দেখেছিস? আক্কেল গুরুম অবস্থা। শুধু আক্কেল গুরুম না, একই সঙ্গে বেআক্কেল গুরুম। বেআক্কেল গুরুম আবার কি? কথার কথা আর কি। করেছো কি তুমি? দুনিয়ার বোতল জোগাড় করে ফেলেছ। খাওয়ার লোক নেই তো, শুধু জমছে। তোমার এখানে সবচেয়ে দামি বোতল কোনটা খালা? পেট মোটা বোতলটা, ওই যে দেখ, মনে হচ্ছে মাটির বোতল। 50 বছরের পুরনো রেড ওয়াইন। ইংল্যান্ডের রাজপরিবারের বিশেষ বিশেষ উৎসবে এই জিনিস খাওয়া হয়। দাম কত তা তো বললে না? দাম শোনার দরকার নেই, দাম শুনলে তুই ভিড়মি খাবি। এমনিতেই ভিড়মি খাচ্ছি, আজ আর আমার ভাত খেতে হবে না, ভিড়মি খেয়ে পেট ভরে গেছে। আনন্দে খালার মুখ উজ্জ্বল হয়ে গেল, আমার মুখ হয়ে গেল অন্ধকার। 1 সপ্তাহ এই বাড়িতে থাকা যাবে না, আজই পালাতে হবে। রাতটা কোনো মতে পার করে সকালে সূর্য ওঠার আগেই হ্যাপিস। আয়, লাইব্রেরি ঘর দেখি। আবার লাইব্রেরি ঘরও করেছ? বলিস কি, লাইব্রেরি ঘর থাকবে না? লাইব্রেরি ঘর পুরোটা কাঠের করেছি, মেঝেও কাঠের। সব রকম বইপত্র আছে, ঘন্টার পর ঘন্টা তুই বই পড়ে কাটাতে পারবি। নিউ মার্কেটের এক দোকানের সঙ্গে কন্ট্রাক্ট করে রেখেছি, ভালো ভালো বই এলেই পাঠিয়ে দেয়। লাইব্রেরি ঘরে কম্পিউটার বসিয়েছি। তুই কম্পিউটার চালাতে জানিস? না, আমিও জানি না। যাদের কাছ থেকে কিনেছি ওদের বলা আছে, অবসর পেলেই খবর দেব, ওরা এসে শিখিয়ে দেবে। অবসর পাচ্ছ না? অবসর পাবো কোথায়? সকালটায় একটু অবসর থাকে, দুপুরে খাওয়ার পর ঘুমোতে যাই, সন্ধে পর্যন্ত ঘুমাই, সারা রাত জেগে থাকি। সারা রাত জেগে থাকো কেন? ঘুম না হলে জেগে না থেকে কি করব? ঘুম হয় না? না। ডাক্তার দেখিয়েছো? ডাক্তারের পেছনে জলের মতো টাকা খরচ করেছি, এখনও করছি, এখনও চিকিৎসা চলছে। সাইকিয়াট্রিস্ট চিকিৎসা করছেন, তারা কিছু পাচ্ছে না। পাচ্ছে কি পাচ্ছে না ওরাই জানে, ওদের চিকিৎসায় লাভ হচ্ছে না। এখন তুই হলি ভরসা। আমি ভরসা মানে?
আমি কি ডাক্তার নাকি? ডাক্তার না হলেও তোর নাকি অনেক ক্ষমতা, সবাই বলে। তুই আমাকে রাতে ঘুমের ব্যবস্থা দে, তুই যা চাইবি তাই পাবি। ওয়াইনের ওই বোতলটা তোকে না হয় দিয়ে দেবো। 50 বছরের পুরনো মদের বোতল পাবো, এই আনন্দ আমাকে তেমন অভিভূত করতে পারলো না। আমার ভয় হলো এই ভেবে যে রেশমা খালা আমার উপর ভর করেছেন। সিন্দাবাদের ভূত সিন্দাবাদের উপর একা চেপেছিল, রেশমা খালা আমার উপর একা চাপেনি, তার পুরো বাড়ি নিয়ে চেপেছেন। একদিনেই আমার চ্যাপ্টা হয়ে যাবার কথা, চ্যাপ্টা হওয়া শুরু করেছি। হিমু, জি? আমার ব্যাপারটা কখন শুনবি? তোমার কোন ব্যাপার? ওমা, এতক্ষণ কি বললাম? রাতে ঘুম না হওয়ার ব্যাপারটা একসময় শুনলেই হবে, তারা তো কিছু নেই। এখন তুই কি করবি? বুঝতে পারছি না, নিজের ঘর কিছুক্ষণ শুয়ে থাকবো বলে ভাবছি, যে বিছানা বানিয়েছো শুতে সাহসও হচ্ছে না। রেশমা খালা বললেন, বিছানা এমন কিছু না, সাধারণ ফোমের তোষক, তবে বালিশ হচ্ছে পাখির পালকের। বলো কি? খুব এক্সপেন্সিভ বালিশ। জ্যান্ত পাখির পাখা কেটে এই বালিশ তৈরি হয়। মরা পাখির পালকে বালিশ হয় না? একটা বালিশের জন্য কয়টা পাখির পালক লাগে? কি করে বলবো কটা, 20-25টা নিশ্চয়ই লাগে। একটা বালিশের জন্য তাহলে 25টা পাখির আকাশ ওড়া বন্ধ হয়ে গেল। আধ্যাত্মিক ধরনের কথা বলবি না তো হিমু, এসব কথা আমার কাছে ফাজলামের মতো লাগে। ফাজলামের মতো লাগলে আর বলবো না। যা তুই রেস্ট নে, চা কফি কিছু খেতে চাইলে ইন্টারকমে বলে দিবি। যা তুই রেস্ট নে, চা কফি কিছু খেতে চাইলে ইন্টারকমে বলে দিবি। তুমি কি বেরোচ্ছ? বললাম না আমি সকালে একটু বের হই। দিনরাত ঘরে বসে থাকলে দম বন্ধ হয়ে আসবে না? তুই তো এখন আর বের হবি না। না। তাহলে তালা দিয়ে যাই। আমি অবাক হয়ে বললাম, তালা দিয়ে যাবে মানে? খালা আমার চেয়ে অবাক হয়ে বললেন, তুই আমার মূল বাড়িতে থাকবি, তোকে তালা দিয়ে যাব না? লক্ষ লক্ষ টাকার জিনিস চারদিকে। ঘরে যদি আগুন টাগুন লেগে যায় তখন কি হবে? খামোখা আগুন লাগবে কেন? আর যদি লাগে তাহলে প্রতি ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে। তালা দেওয়া অবস্থায় কতক্ষণ থাকবো? আমি না আসা পর্যন্ত থাকবি? আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, ঘন্টাখানেক ঘোরাঘুরি করে চলে আসবো। সামান্য কিছুক্ষণ তালাবদ্ধ থাকবি, এতেই মুখ চোখ শুকিয়ে কি করে ফেলেছিস? খালা আমি হচ্ছি মুক্ত মানুষ, এটাই সমস্যা। বিছানায় বসে বইটই পড়, টিভি দেখ, আমি তোকে কফি দিতে বলে যাচ্ছি। আমি বিছানায় শুয়ে শুয়ে ঘটাং ঘটাং শব্দের তালা দেওয়ার আওয়াজ পেলাম। এবারের সব কিছু আধুনিক হলেও তালাগুলি সম্ভবত মান্দাতার আমলের, বড্ড শব্দ হয়। পালকের বিছানায় মাথা রেখে শুয়ে আছি, আমাকে কফি দিয়ে গেছে। চাইনিজ খাবার কী খাবো বাবুর্চি জানতে এসেছিল, হাতে নোটবুক পেন্সিল। আমি গম্ভীর গলায় বলেছি, আরশোলা দিয়ে হট অ্যান্ড সাওয়ার একটা স্যুপ খাবো। চাইনিজরা শুনছি আরশোলার স্যুপ খুব শখ করে খায়, আমি কখনো খেয়ে দেখিনি। বাবুর্চি হতভম্ব গলায় বলল, স্যারের কথা বুঝতে পারলাম না, কিসের স্যুপ? ককরোচ স্যুপ, সঙ্গে মাশরুম দিতে পারেন, বেবি কর্ন দেবেন, সয়া সস অল্প দেবেন, আরশোলার গন্ধ মারার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু, বেশিও না কমও না। আমি স্যার আসলেই আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে না পারলে বিদায় হয়ে যান। জি আচ্ছা স্যার। তালাবন্ধ বাড়িতে পড়ে আছি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কাজ করতে শুরু করেছে। সময় থেমে গেছে, টাইম ডাইলেশন। তালাবদ্ধ অবস্থায় যে আর আগে থাকিনি তা না, হাজতে কাটানো রাতের সংখ্যাও কম না। তবে হাজত তালাবদ্ধ থাকবে এটা স্বীকৃত সত্য বলে খারাপ লাগে না। তালা খোলা অবস্থায় হাজতে বসে থাকাটা বরং অস্বস্তিকর, কিন্তু স্বর্গপুরীতে তালাবদ্ধ অসহনীয়। শুয়ে শুয়ে ভাবছি বেহেশত কেমন হবে। সেখানে কি এরকম তালা সিস্টেম থাকবে নাকি বেহেশতবাসীরা মুক্ত স্বাধীন অবস্থায় ঘুরে বেড়াতে পারবে? কারো ইচ্ছা হলো সে দোজকে তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে এলো। বেহেশতের বর্ণনা ভালো করে জেনে নিতে হবে। খালার নামাজ ঘরে প্রচুর ধর্মের বইটি আছে, সেখানে বেহেশত সম্পর্কে কী লেখা আছে পড়তে হবে। কফি খাচ্ছি, কফিতে কোনো স্বাদ পাচ্ছি না, স্বাদ যেমন নেই গন্ধও নেই। একটু পরপর চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে, ঘড়ি মনে হচ্ছে সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে।
আমার বিখ্যাত বাবা আমাকে বন্দি থাকার ট্রেনিং অতি শৈশবে দিয়ে দিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল মহাপুরুষ বানানোর জন্যে এই ট্রেনিং অতি জরুরি। বন্দি না থাকলে মুক্তির স্বরূপ বোঝা যায় না। কাজেই একদিন আমাকে ঘরে ঢুকিয়ে তালা দিয়ে দিলেন। তখন আমি ক্লাস 4-এ পড়ি। যতটা অবাক হওয়ার কথা ততটা হলাম না। বাবার পাগলামির সঙ্গে ততদিনে পরিচিত হয়ে পড়েছি। আমার ধারণা সন্ধ্যা নাগাদ তালা খোলা হবে। আতঙ্কে অস্থির হয়ে লক্ষ্য করলাম সন্ধ্যার পরপর বাবা বাড়ি ছেড়েই চলে গেলেন। যাওয়ার সময় মেন সুইচ অফ করে দিলেন। একেবারে কবরের মতো অন্ধকার। ওইটা ছিল আমার বাবার ভয় জয় করা ট্রেনিংয়ের প্রাথমিক অংশ। তার ডায়েরিতে তিনি লিখেছিলেন, অদ্য রজনীতে হিমালয়কে ভয় জয় করিবার প্রস্তুতিসূচক ট্রেনিং দেওয়া হইবে। মানুষের প্রধান ভয় অন্ধকারকে, যে অন্ধকারের স্মৃতি সে অন্য কোনো ভুবন হইতে লইয়া আসিয়াছে। অন্ধকারকে জয় করার অর্থ সমস্ত ভয় জয় করা। অন্ধকার জয় করা বিষয়ক প্রাথমিক ট্রেনিং হিমালয় কিভাবে গ্রহণ করিবে বুঝিতে পারিতেছি না। এই শখ গ্রহণ করিবার মানসিক শক্তি কি তাহার আছে বুঝিতে পারিতেছি না। কাহাকেও বাহির হইতে দেখিয়া তাহার মানসিক শক্তি সম্পর্কে ধারণা করা যায় না। সেই দিব্য দৃষ্টি প্রকৃতি মানব সম্প্রদায়কে দেয় নাই। আমি ইন্টারকম টিপে বাবুর্চিকে ডাকলাম। ইন্টারভিউ নেয়ার ভঙ্গিতে বললাম, কি নাম? ইদ্রিস। শুরুতে তাকে আপনি করে বলেছিলাম, এখন তুমি। শোনো ইদ্রিস, এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বাথরুম থেকে পাইপ বেয়ে নেমে পড়া বা এই জাতীয় কিছু? জি না। ছাদে উঠে ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়া যায় না? জি না। টেলিফোনটা নিয়ে আসো। দমকল অফিসে টেলিফোন করে দিই, ওরা তালা খুলে উদ্ধার করবে। টেলিফোন নাই স্যার। টেলিফোন নাই মানে? এই বাড়িতে সব আছে, টেলিফোন নাই। টেলিফোনের লোকজন বিরক্ত করে, ম্যাডামের ভালো লাগে না। ও আচ্ছা। স্যার, আরেক কাপ কফি এনে দিই? চিন্তার কিছু নাই, ম্যাডাম চলে আসবেন। উনি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকেন না, চলে আসেন। কফি দিব স্যার? দাও। বাবুর্চি কফি এনে দিল। আমি কফি খেয়ে রেশমা খালার অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম যখন ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে, ঘর অন্ধকার। কিরে, ঘুম ভেঙেছে? রেশমা খালা ঘরে ঢুকে বাতি জ্বালালেন। তিনি মাথার নকল চুল খুলে ফেলেছেন, তাকে মোটামুটি বিবচ্ছ দেখাচ্ছে। তার মাথার আদি চুলের এই অবস্থা কে জানতো? কিছু আছে, কিছু নেই। যেখানটায় নেই সেখানটার মাথার হলুদ চামড়া চকচক করছে। ঘরে ফিরে দেখি তুই মরার মতো ঘুমোচ্ছিস, তাই আর ঘুম ভাঙালাম না। ঘুমের মূল্য কি তা আর কেউ না জানুক, আমি তো জানি। এতক্ষণ ধরে কেউ ঘুমোতে পারে তাও জানতাম না। তোর কোনো অসুখ বিসুখ নেই তো? কটা বাজে খালা? 9টার কাছাকাছি। তুই এক নাগাড়ে প্রায় 10 ঘন্টা ঘুমলি। খিদে লেগেছে নিশ্চয়ই। হাত মুখ ধুয়ে আয়, ভাত খাই। আমি উঠলাম, শান্ত গলায় বললাম, ভাত খেয়েই আমি একটু বেরোবো খালা। বের হতে চাইলে বেরোবি, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? বাবুর্চি বলছিল তালা দিয়ে যাওয়ায় তুই নাকি অস্থির হয়ে পড়েছিলি। আশ্চর্য, তুই কি ছেলে মানুষ নাকি? তুই আবার তাকে বলেছিস তেলাপোকার স্যুপ খেতে চাস? বাবুর্চি বোকা টাইপের, ও সত্যি ভেবে বসে আছে, ঠাট্টা বুঝতে পারেনি। তেলাপোকার স্যুপ তৈরি করেছে? আমি ঠাট্টা করিনি, আসলেই খেতে চেয়েছিলাম। তুই দেখি আচ্ছা পাগল, আয় খেতে আয়। খেতে খেতে আমার ভয়ঙ্কর গল্পটা বলবো, তুই আবার কিন্তু চারদিকে বলে বেড়াবি না। ডাইনিং রুম ছাড়াও ছোট্ট একটা খাবার জায়গা আছে। শ্বেত পাথরের টেবিল, দুটো মাত্র চেয়ার, মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার। টেবিলে নানা ধরনের পদ সাজানো। বাবুর্চি পাশে দাঁড়িয়েছিল। খালা বললেন, তুমি চলে যাও, তোমাকে আর লাগবে না। খাওয়া শেষ হলে ঘন্টা বাজাবো, তখন সব পরিষ্কার করবে। ঘন্টার ব্যবস্থাও আছে? আছে, সব ব্যবস্থাই আছে। খাওয়া শুরু কর। বাবুর্চির রান্না কেমন বলবি? রান্না পছন্দ না হলে বেটাকে বিদায় করে দেব। বেটার চোখের চাউনি ভালো না। স্যুপটা কেমন? ভালো, খুব ভালো। তুই তো এখনও মুখেই দিসনি, মুখে না দিয়ে বলে ফেললি ভালো। গন্ধে গন্ধে বলে ফেলেছি। চাইনিজ খাবারের আসল স্বাদ গন্ধে। গন্ধ ঠিক আছে, বাবুর্চিকে রেখে দাও। চোখের চাউনিটা যে খারাপ, মাঝে মাঝে ভয়ঙ্কর করে তাকায়। ওকে বলবে সবসময় যেন সানগ্লাস পরে থাকে।
বুদ্ধিটা খারাপ না, ভালোই বলেছিস শিমু। এটা আমার মাথায় আসেনি। কথায় আছে না, এক মাথা থেকে দু মাথা ভালো। আসলে তাই। এখন আমার সমস্যাটা শোন, খুব মন দিয়ে শুনবি। খাওয়া শেষ হোক তারপর শুনি।